হ্যালো এভরিওয়ান। তো আইপিএল এর মেগা অকশনের পরে কোন প্লেয়ার কোন দলে গেল, কোন দল কতটা শক্তিশালী, এক এক করে অ্যানালাইজ করে নেব। এবং আজকে আমি কথা বলবো গতবারের বিজয়ী দল, গতবারের উইনার্স দল কলকাতা নাইট রাইডার্সের। তো কেমন ছিল কলকাতা নাইট রাইডার্সের অকশন, কলকাতা নাইট রাইডার্সের দলে কে কে আছে চলুন আজকে আমরা দেখি। অকশনের আগে অনেক শকিং করে দেয় কলকাতা নাইট রাইডার্স। তাদের গতবারের বিজয়ী দলের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে কলকাতা রিটেন করে না, তার বদলে কলকাতা রিঙ্কু সিং, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রমনদীপ সিংকে রিটেন করে। এবং তাদের 6টি রিটেনশন হয়ে যাওয়ায় তাদের কাছে কিন্তু কোনো রাইট টু ম্যাচ কার্ড ছিল না। এবং শকিংভাবে কলকাতা নাইট রাইডার্স অকশনে শ্রেয়স আইয়ারের পিছে না গিয়ে ভেঙ্কটেশ আইয়ারের পিছে যায় এবং অনেক দাম 23,75,00,000-তে নেয় ভেঙ্কটেশ আইয়ারকে, যেটাতে অনেকটাই শকিং ছিল এবং আমি নিজেও শকিং ছিলাম। তবে ভেঙ্কটেশ আইয়ার নিঃসন্দেহে খুব ভালো একজন ক্রিকেটার, অলরাউন্ডিং পারফরমেন্স দেয় এবং গত বছর খুব ভালো করেছে এবং নক আউটে ভেঙ্কটেশ আইয়ার খুবই ভালো পারফরমেন্স রয়েছে, খুবই ভালো রেকর্ড রয়েছে। তার সত্ত্বেও 23,75,00,000 খুব বেশি মনে হয়েছে, যার ফলে কলকাতা তার কোর টিম থেকে বেশ কিছু মেম্বারকেও হারাতে হয়, যেগুলার পিছনে কলকাতা যেতে পারেনি। যেমন নীতিশ রানা বলুন, যেমন গতবারের ফিল সল্ট খুব ভালো করেছিল, সল্টকেও রিটেন করতে পারেনি, রানাকেও রিটেন করতে পারেনি, শ্রেয়াস শর্মাকেও রিটেন করতে পারেনি। ভেঙ্কটেশ আইয়ারের পিছনে অনেক খরচাই করে দিয়েছিল। এবং শুধু যদি দেখি ভেঙ্কটেশ আইয়ারকে 23,75,00,000 দেওয়ার পরে বাকি যেই বাইকগুলো কলকাতা অকশন দিয়ে করে তা কিন্তু খুব দুর্দান্ত ছিল। যেরকম কুইন্টন ডিকককে প্রায় 3,60,00,000 দিয়ে কেনে, তারপরে আপনার রেহমানুল্লাহ গুরবাজকে খুব সুন্দরভাবে কেনে, মিচেল স্টার্ককে না কেনার পরে স্পেন্সার জনসনকে কেনে, যেটা মিচেল স্টার্কের রাইট টু রাইট অনেকটা রিপ্লেসমেন্ট বলতে পারেন। দুজনে অস্ট্রেলিয়ার, দুজনাই বাহাতি ফাস্ট ফাস্ট বোলার। এবং স্পেন্সার জনসন এখন যথেষ্ট ফর্মে রয়েছে এবং অ্যান্ডিক নোকিয়াকেও নিয়েছে, যেও খুব সুন্দর একটি ফাস্ট বোলিং অপশন। এছাড়াও হর্ষিত রানা তো ছিলই, বৈভব অরোরাকে নিয়েছে, অঙ্কিত রঘুবংশীকে নিয়েছে এবং উমরান মালিককে নিয়েছে। খুব সুন্দর একটি টিম কিন্তু কলকাতা সাজিয়ে ফেলেছে। এবং কলকাতা সবথেকে হলো যেটা হচ্ছে কলকাতার রিজার্ভটাও কিন্তু যথেষ্ট স্ট্রং। প্লেয়িং ইলেভেনের সাথে সাথে কলকাতা রিজার্ভটা কিন্তু 2025 আইপিএলের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রিজার্ভ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে রয়েছে। যেমন বলতে পারেন আপনারা সুনীল নারায়ণের বিকল্প হিসাবে যদি ধরেন, তাও মঈন আলীকে নেওয়া যায়, কারণ মঈন আলীও স্পিনারও করে এবং মঈন আলী যথেষ্ট সুন্দর ব্যাটিংও করে। তো রাইট টু রাইট রিপ্লেসমেন্ট না হলেও চলে যাবে। এবং তাছাড়াও কলকাতার কাছে রোবম্যান পওয়েল রয়েছে, যেও একটা হার্ড হিটার ব্যাটসম্যান, যেটা কিন্তু আন্দ্রে রাসেলের একটা রাইট টু রাইট রিপ্লেসমেন্ট চলে। অ্যান্ডি নকিয়া রয়েছে যা, এবং স্পেন্সার জনসন রয়েছে, দুজনাই খুব ভালো ফাস্ট বোলিং রিপ্লেসমেন্ট রয়েছে। তো কলকাতার রিজার্ভ কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে এবং আমার মনে করি এটা, আমি এখনও বলছি যে 2025 সালের ওয়ান অফ দ্য বেস্ট রিজার্ভ কলকাতা নাইট রাইডার্সকে রয়েছে। এবং যদি ক্যাপ্টেন এবং ফাস্ট বোলিং এর অভিজ্ঞতা, মানে এক্সপিরিয়েন্স ফাস্ট বোলিং এবং একটা এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন ছাড়া কলকাতার নাইট রাইডার্স কিন্তু যথেষ্ট একটি স্ট্রং দল রয়েছে। আমরা এখন দেখে নেব কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে। তো প্রথমে আসবে সুনীল নারায়ণ। আপনারা সবাই জানেন গত বছর সুনীল নারায়ণ দুর্দান্ত ফর্মে ছিল এবং সেম ফর্ম যদি এবছরও থাকে ব্যাটিংয়ে, তবে তো কলকাতার কোনো কথাই নাই। এবছরও কলকাতা প্লে অফসে যাওয়ার চান্স অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে। এবং সুনীল নারায়ণ যদি সেই ফর্মে নাও থাকে, তাও আমি যদি সুনীল নারায়ণ খেলে, আমার প্রেফার করবো সুনীল নারায়ণকে সবসময় ওপেনিংই করতে, কারণ ওর নিচে সুনীল নারায়ণের ব্যাটসম্যান হিসেবে আর কোনো কাজ নেই। ও যদি ওপেনিংয়ে কিছু করতে পারে তাহলে তো খুবই ভালো, আর যদি না করতে পারে তাও ওইটাই ওর জায়গা। অ্যাজ এ ব্যাটসম্যান সুনীল নারায়ণের, বোলিং হিসেবে তো সুনীল নারায়ণের কোনো কথাই নাই, সেটা তো পাওয়ার প্লেতে বল করাবে, ডেথ ওভারে করতে পারে, মিডিল ওভারেও সুনীল নারায়ণ খুব ভালোভাবে কিন্তু করে দেবে। এবং তারপরে আসবে কুইন্টন ডিকককে আমি প্রথমে রাখবো গুরবাজের জায়গায়। যদি কুইন্টন ডিকক কোনো কারণে অ্যাবসেন্ট থাকে, কোনো ফর্ম নিয়ে কোনো ইস্যু হয়, দেন গুরবাজ, কিন্তু ফার্স্ট চয়েস আমার কাছে কুইন্টন ডিকক। দেন আমি রাখবো আঙ্গকিস রঘুবংশীকে 3 নম্বরে, ইয়াং ইন্ডিয়ান ব্যাটসম্যান এবং গত বছর খুব ভালো স্টার্টিং করেছিল। এন্ড অফ দ্য সিজন খুব ভালো যায়নি, কিন্তু স্টার্টিং খুব ভালো করেছিল, পোটেনশিয়াল আছে এবং আশা করছি ভালোভাবে সে করতে পারবে। ভালো মেন্টরশিপ হলেও আরও ভালো করবে। দেন আমি রাখবো ভেঙ্কি আইয়ারকে, এবং আমি ভেঙ্কি আইয়ারকেই ক্যাপ্টেন হিসেবে দেখছি, কারণ যেহেতু এত টাকা ওর পিছনে লাগিয়েছে, নিশ্চয়ই ওকে দিয়ে ক্যাপ্টেন করানোর কথা সিদ্ধান্ত রয়েছে কলকাতার। তারপরে আমি রাখবো 5 নম্বরে আন্দ্রে রাসেলকে, কারণ রাসেল যদি একবার চলে
তো বস কী করতে পারে আমরা সবাই জানি। তারপরে আমি 6 নম্বরে রাখবো রিঙ্কু সিংকে, 7 নম্বরে রাখবো রামমনদীপ সিংকে। এবার দেখুন 7 নম্বর অবধি কিন্তু প্রপার ভালো ব্যাটিং লাইন আপ, সে মিডল অর্ডার বলুন, ওপেনিং বলুন, ডেথ ব্যাটিং বলুন, ফিনিশার বলুন, 7 নম্বর কিন্তু প্রপার হেভি ব্যাটিং লাইন আপ আছে কলকাতার কাছে। এবং এর রাইট টু রাইট রিপ্লেসমেন্টও আছে, এখনও অজিঙ্কা রাহানে আছে, মানিশ পান্ডে আছে, রোবেন পওয়েল আছে। তো এগুলাকে এখনও আমি কিন্তু ধরিনি। তো কলকাতার কাছে কিন্তু এই 7টে কিন্তু একদম পারফেক্ট ব্যাটসম্যান কলকাতার কাছে রয়েছে, এবং এর মধ্যে দুজন ভালো কোয়ালিটি বলার রয়েছে। অ্যান্দ্রে রাসেল জানি আমরা উইকেট টেকিং বলার, ও সব টাইমে উইকেট বের করে, এবং সুনীল নারায়ণ তো আছেই। এছাড়াও ভেঙ্কি আইয়ার এবং রামনদীপ সিংও কিন্তু বোলিংয়ের অপশান রয়েছে, দুটো মেন বলার এবং দুটো পার্ট টাইম বলার এক এক ওভার করে বের করার মতন আছে। 8 নম্বরে বোলিং ডিপার্টমেন্টে প্রথমে রাখবো হচ্ছে আমাদের হর্ষিত রানাকে। হর্ষিত রানা ইন্ডিয়ান বলার এবং কারেন্টলি ইন্ডিয়ার টিমেও রয়েছে, দুর্দান্ত ফর্মে রয়েছে। এরপরে আমি রাখবো স্পেন্সার জনসনকে। আমি স্পেন্সার জনসনকে নোকিয়ার আগে রাখবো, নোকিয়াকে তার রিপ্লেসমেন্ট হিসেবে রাখবো। নোকিয়া খুব ভালো বলার, ওরও খুব সুন্দর গতি আছে, কিন্তু লাস্ট 2 আইপিএলে কিন্তু অ্যান্ড্রিক নোকিয়ার ফর্ম সেরকম ছিল না। এবং স্পেন্সার জনসন কারেন্টলি ভালো ফর্মে আছে, অস্ট্রেলিয়ান ফাস্ট বলার, লেফট আর্ম ফাস্ট বলার, যেহেতু মিচেল স্টার্কের জায়গায় ও কিন্তু একটা ভালো রিপ্লেসমেন্ট হিসেবে কলকাতার কাছে রয়েছে। এবং এরপরে রাখবো আমি বরুণ চক্রবর্তীকে। বরুণ চক্রবর্তী দুর্দান্ত ফর্মে রয়েছে, দুর্দান্ত স্পিনার, মিস্ট্রি স্পিনার। এখনও পর্যন্ত কিন্তু আইপিএলে বরুণ চক্রবর্তী প্রত্যেক সিজনে কিন্তু ভালো করে দেখেছে, এবং বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ যদি ভালোভাবে চলে স্পিন ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু কলকাতার বোলিং লাইন আপ যথেষ্ট স্ট্রং হবে। এরপরে আমি রাখবো বৈভব অরোরাকে। বৈভব অরোরা এর আগের বারও কলকাতায় ছিল, এবং বৈভব অরোরা এর আগের বারও নতুন বল দিয়ে ভালো ভালো স্টার্টিং দিয়েছিল এবং ভালো বল করে। এবং আমি বৈভব অরোরাকে এইবার আরও ভালো বল করবে এটা আমি আশাবাদী, এবং বৈভব অরোরাকে এর জন্যই কিন্তু প্লেইং ইলেভেনে রাখবো। এছাড়াও যদি আমরা দেখি উমরান মালিক রয়েছে, এছাড়াও আমাদের মোয়েন আলী রয়েছে, কিন্তু কলকাতার সব মিলিয়ে খুব ভালো একটা টিম। এবং যে একটা রুমার্স আসছে সোশ্যাল মিডিয়াতে খুব একটা ভালো, এতদিন ধরে আমি রুমার্স দেখছি, সেটা হচ্ছে ক্যাপ্টেন্সিকে নিয়ে, এবং বলা হচ্ছে যে অজিঙ্কা রাহানেকে হয়তো ক্যাপ্টেনশিপ করতে পারে। দেখুন অজিঙ্কা রাহানে যদি ক্যাপ্টেন হয়, এবং আমি বলবো ক্যাপ্টেন মেটেরিয়াল অজিঙ্কা রাহানে, এটাতে নো ডাউট। ওর কাছে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, ও অজিঙ্কা রাহানে ক্যাপ্টেন্সি আইপিএলে করেছে এবং ভালো টিমের হয়ে ক্যাপ্টেন্সি করেছে, ভালো পারফরমেন্সও ওর রয়েছে। তবে আমার মনে হচ্ছে না যে অজিঙ্কা রাহানে ক্যাপ্টেন হবে, তবে যদি ক্যাপ্টেন হয় তাও খুব ভালো। তাহলে যদি ক্যাপ্টেন হয় তাহলে ও অঙ্গীশ রঘুবংশীর জায়গায় আমি অজিঙ্কা রাহানেকেই দেখছি 3 নম্বরে, যেখানে আমি বলেছিলাম অঙ্গীশ রঘুবংশী, তার জায়গায় যদি রাহানে ক্যাপ্টেন হয় দেন রাহানে, দেন ভেঙ্কি আইয়ার। কিন্তু আমার মনে হচ্ছে যে ভেঙ্কি আইয়ারের পিছনে যেহেতু এত টাকা খরচা করেছে, এবং ওকে কলকাতার নেক্সট, কারণ দেখুন ব্যাপারটা হচ্ছে রাহানে নিঃসন্দেহে ভালো প্লেয়ার, ভালো ক্যাপ্টেন, কিন্তু প্রত্যেক টিম চায় তার গভীরতা, তার সেই ডেপথ থেকে লেগেসিটাকে আগে নিতে। কিন্তু আমার মনে হচ্ছে অজিঙ্কা রাহানে আর বেশি দিন হয়তো আইপিএল বা বেশি দিন হয়তো টি-20 ফরম্যাটে নেই, তাই এক সিজনের জন্য তার পিছনে কিন্তু ইনভেস্ট করবে না। হয়তো নতুন ইয়াং কাউকে করতে পারে তাই। এবং এই লিস্টে সবার আগে রয়েছে ভেঙ্কটেশ আইয়ার, এবং আমি দেখছি রিঙ্কু সিংকেও করলে করতে পারে, কিন্তু ভেঙ্কি আইয়ার এই লিস্টে কিন্তু সবার আগে রয়েছে, কারণ ও একজন ডমিনেটিং ক্রিকেটার, আমরা প্রথম থেকেই দেখে আসছি ওর একটা ডমিনেটিং কিন্তু নেচার রয়েছে, এবং খুব ভালো এগ্রেশন রয়েছে, খুব ভালো অ্যাটাকিং ব্যাটিংও করে, এবং দরকারে বোলিংও করতে পারে। কলকাতা ওর উপর অনেক ট্রাস্ট দেখিয়েছে, কারণ গত বছরের উইনিং ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে, এবং প্রায় তার কাছাকাছি টাকা দিয়ে কিনেছে এই আইয়ারকে, ভেঙ্কি আইয়ারকে। তো আমার মনে হচ্ছে যে ভেঙ্কি আইয়ারই কিন্তু এবছর ক্যাপ্টেন হতে পারে। তবে বলা যায় না, রুমার্স যেহেতু আসছে অজিঙ্কা রাহানেও ক্যাপ্টেন হতে পারে, এবং অজিঙ্কা রাহানে ক্যাপ্টেন হলেও খুব একটা ভালো ক্যাপ্টেন্সিতে ও খুব একটা খারাপ পারফরমেন্স কেমন হবে সেটা দেখার। তাছাড়া মনীষ পান্ডে রয়েছে, এবং আমরা জানি কলকাতা কিভাবে কোন খেলোয়াড়কে ইউজ করবে সেটা ভালো করেই জানে। এবার গম্ভীর নেই, কিন্তু তার জায়গায় ব্রাভো রয়েছে, ব্রাভোরও যথেষ্ট দক্ষতা রয়েছে মেন্টরশিপে, এবং আইপিএলে প্রায় অনেক দিন ধরে, প্রায় প্রথম থেকে আইপিএলে আছে। ও জানে কোন টিমের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি করা উচিত, এবং কোন খেলাড়ি থেকে কতটা বের করা উচিত। তো আশা করছি এবছর কলকাতা তার ভালো পারফর্ম করবে, এবং আমি এটা আশা আছে যে কলকাতা কিন্তু প্লে অফসে এবারও যাচ্ছে। আমার আশা আছে যদি সব ক্রিকেটাররা, সব খেলোয়াড়িরা যেরকম পোটেনশিয়াল তাদের রয়েছে, তারা যদি তাদের পোটেনশিয়ালে খেলে, এবারও কিন্তু প্লে অফসে কলকাতা প্রবল দাবেদার রাখে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি অ্যানালাইজ করলাম আইপিএল 2025-এ কলকাতার টিম কেমন। তো নেক্সট ভিডিওতে আমরা আসবো এবং অন্য একটা টিমের ব্যাপারে জানবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং কলকাতার কোন খেলাড়ি আপনার ভালো লাগে, অকশনে কোন খেলাড়িকে নিয়ে আপনি খুব খুশি আছেন, এবং
কোন টিমের ব্যাপারে আপনি জানতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন।